ইনডিফিনিট শব্দের বাংলা অর্থ কি? ইনডিফিনিট শব্দের বাংলা অর্থটি হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ আমরা এ এবং এন কে যখন কোনো কিছুতে ব্যবহার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখতে যাচ্ছি আর্টিকেলের বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে শিখব আর্টিকেলের ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন। আমরা আগামী ক্লাসগুলোতে এর বিস্তারিত আলোচনা সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। ডেফিনিশন দেখতে পাচ্ছ। আর্টিকেলের ডেফিনিশন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এ, এন এবং দি এই তিনটিকে একত্রে আর্টিকেল বলে। তার মানে আমরা বুঝতে পারছি আমরা আর্টিকেলের যে বিষয়গুলো পড়ব সেগুলোর মধ্যে শুধুমাত্র এ, এন এবং দি এই তিনটি বিষয়কে নিয়ে সব কিছু হবে। তাহলে আর্টিকেলের সকল কিছু এ, এন এবং দি এই তিনটিকে ঘিরেই আবর্তিত হতে থাকবে। তাহলে আমরা যদি এ, এন এবং দি এই তিনটির সকল প্রয়োগ এবং সকল বিস্তারিতভাবে জানতে পারি, তাহলে আমরা আর্টিকেল বুঝে ফেলতে পারবো। তো এটা খুব একটা কঠিন কিছু নয়, যদি তোমরা খুব একটু খেয়াল করে দেখো তাহলেই শিখে ফেলবে। তো চলো এবার দেখে নেওয়া যাক আর্টিকেলের ক্লাসিফিকেশন। তো আমরা যদি আর্টিকেলের ক্লাসিফিকেশন দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই আর্টিকেল প্রধানত দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল প্রধানত দুই প্রকার। কি কি? প্রথমটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং দ্বিতীয়টি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল এই দুটোই বিষয়বস্তু নিয়েই আর্টিকেল সম্পূর্ণ হয়। ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল নিয়ে বিস্তারিত আমরা এখন জানব। তাহলে এখন আমরা দেখছি ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। আর্টিকেল আমরা প্রথমে জেনেছিলাম আর্টিকেল কয়টি? আর্টিকেল তিনটি। সেগুলো হচ্ছে এ, এন এবং দি। তাহলে এই তিনটির মধ্যে এ এবং এন এই দুইটিকে আমরা ইনডিফিনিট আর্টিকেলের পর্যায়ে ফেলি। এ এবং এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেলে রেখেছি। এখন আমরা যদি দেখে যাই ইনডিফিনিট আর্টিকেল বা ইনডিফিনিট শব্দের বাংলা অর্থ কি? ইনডিফিনিট শব্দের বাংলা অর্থটি হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ আমরা এ এবং এন কে যখন কোনো কিছুতে ব্যবহার করব সেটা অবশ্যই অনির্দিষ্ট কিছু হতে হবে। অর্থাৎ এ এবং এন কে যখন ব্যবহার করব তখন কি হতে হবে? হ্যাঁ, অনির্দিষ্ট কিছু একটা হতে হবে। কারণ ইনডিফিনিট আর্টিকেল বা ইনডিফিনিট শব্দের অর্থই হচ্ছে অনির্দিষ্ট। যেহেতু ইনডিফিনিট শব্দের অর্থ অনির্দিষ্ট আর এ এবং এন ইনডিফিনিট আর্টিকেলের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আমরা সব সময় এবং সকল ক্ষেত্রেই এ এবং এন কে ব্যবহার করার সময় এ এবং এন এর পরবর্তী যে শব্দটি সেটি অনির্দিষ্ট বাচক হতে হবে। অনির্দিষ্ট বাচক যদি হয় সেক্ষেত্রে আবার এ এবং এন কে ব্যবহার করব। তো এখন আমরা আরেকটু যদি বিস্তারিতভাবে দেখি তাহলে বিষয়টি বুঝতে পারবো। তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল দেখে নিই তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে চারটি এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটি হচ্ছে হি হ্যাজ ড্যাশ পেন। তার কলম আছে। এখানে যেহেতু পেন শুধুমাত্র পেন, এখানে এস বা ইএস যোগ করা নেই, তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি যে পেনটি একটি বা একবাচক শব্দ বোঝানো হয়েছে। তো এখানে যেহেতু একটি বা একবাচক বোঝানো হয়েছে এটা একটি কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে হি হ্যাজ এ পেন, তার কলম আছে। এখানে কেমন কলম? কলমটা কি লাল নাকি কালো নাকি সবুজ? কলমটা কি ফাউন্টেন কলম নাকি সাধারণ বল পেন? কিছুই কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ নির্দিষ্টভাবে কিছুই বলা নেই, যে কোনো কলমই হতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছি? অনির্দিষ্টতা এখানে খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আর যেহেতু অনির্দিষ্টতা প্রকাশ পেয়েছে এবং ফার্স্টে একটি কথা বলেছিলাম একটি বা একবাচক বোঝানো হয়েছে, তাহলে এটা খুব সহজেই আমরা এ অথবা এন এর মধ্যে ফেলতে পারি, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের মাঝে ফেলতে পারি। এবং এখন দেখো দ্বিতীয়টিও একইভাবে আমরা দেখতে পাই আই বট ড্যাশ বুক। আমি বই কিনেছি। বুকের পরে কি কোনো এস বা ইএস আছে? নেই। অর্থাৎ বুকটি একটি বই, একবাচক বই। যেহেতু একবাচক এবং অনির্দিষ্ট, কারণ আমি কি বই কিনেছি? সেটা কি ইংরেজি বই নাকি বাংলা বই নাকি বিজ্ঞান বই? কিছু কিন্তু লেখা নেই।
তাহলে আমি যে কোনো বই কিনে থাকতে পারি, অনির্দিষ্ট, রাইট? যেহেতু অনির্দিষ্ট এবং একবাচক, তাহলে অবশ্যই এখানে এ অথবা অ্যান হবে। এবার দেখে নাও, হি টুক ড্যাশ অ্যাপল, সে আপেল নিল। কয়টি আপেল নিল? যেহেতু এস বাই এস নেই, তার মানে নিশ্চয়ই একটি আপেল নিয়েছে। এবং কেমন আপেল নিল? সে কি লাল আপেল নিয়েছিল নাকি সবুজ আপেল নিয়েছিল? সে কোথায় থেকে আপেল নিয়েছিল? সে কি ভালো আপেল নিয়েছিল নাকি পচা আপেল নিয়েছিল? কিছু কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ কোনো নির্দিষ্ট কিছু বোঝানো হয়নি। অনির্দিষ্ট, সে যে কোনো একটা আপেল নিয়ে থাকতে পারে। যেহেতু অনির্দিষ্ট এবং একটি, তাহলে এখানে আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারি, অর্থাৎ এটাও ইনডিফিনিট আর্টিকেলের মাঝেই পড়ে থাকে। এবং শেষটি দেখো, দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট, এটা হয় হাতি। কেমন হাতি? এটা কি বাচ্চা হাতি নাকি বড় হাতি? মা হাতি নাকি বাবা হাতি? হাতিটা কি কালো ছিল নাকি ধূসর ছিল? হাতিটা কি একটা ছিল? হ্যাঁ, একটা ছিল, যেহেতু এস নেই। তাহলে যেহেতু একটা ছিল এবং নির্দিষ্টভাবে বোঝানো হয়নি হাতিটি কেমন হাতি বা কোন হাতি, তার মানে অনির্দিষ্ট। আর যেহেতু অনির্দিষ্ট এবং একবাচক, তাহলে খুব সহজভাবে বুঝতে পারছি এটি ইনডিফিনিট আর্টিকেল হবে। কিন্তু এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কোথায় এ ব্যবহার করব এবং কোথায় অ্যান ব্যবহার করব। এই বিষয়গুলো একটু জটিল, খুব বেশি না, কিঞ্চিত পরিমাণ আমরা পড়লে বুঝতে পারবো। এবং যদি তোমরা ঠিকভাবে সম্পূর্ণ বিষয়গুলো দেখো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে কোথায় এ হবে এবং কোথায় অ্যান হবে। এই বিষয়গুলো খুব সহজভাবে আগামী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো এখন শুধু তোমরা এইটুকুই বুঝে রাখো যে কোথায় এ অ্যান হয়। এ এবং অ্যান দুটোই হয়, অর্থাৎ মানে আমি বলতে চাচ্ছি ইনডিফিনিট আর্টিকেল হয়। শুধু এইটুকু বুঝে রাখো কেন ইনডিফিনিট আর্টিকেল হয়, কোথায় হয়। অনির্দিষ্ট হলে হয় এবং একবাচক হলে হয়, একবচন হলে হয়। ইনডিফিনিট আর্টিকেলটি অনির্দিষ্ট এবং একবচন এই দুইটির ক্ষেত্রে হয়ে থাকে। শুধু এইটুকু জিনিস তোমরা মাথায় রাখো, বাকি বিষয়গুলো আগামী ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখব ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কাকে বলে? দি কে ডেফিনিট আর্টিকেল বলে। আমরা এর আগে দেখেছিলাম ইনডিফিনিট আর্টিকেল, সেখানে ছিল এ এবং অ্যান। এখানে যেহেতু আর বাকি থাকে কয়টি? একটি। সেটি কি? সেটি হচ্ছে দি। দি তাহলে অর্থাৎ দি কে ডেফিনিট আর্টিকেল বলে। এখন কিছু এক্সাম্পল দেখে নিই। তার আগে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, সেটি হচ্ছে ডেফিনিট এর বাংলা শব্দ কি। তাই তো তোমরা অনেকেই এরই মধ্যে গেস করতে পেরেছো ডেফিনিটের বাংলা শব্দ কি। যারা পেরেছো এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও, দেখি তোমরা কারা কারা উত্তর দিতে পারো। আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, কমেন্ট করো, আমি দেখব। করেছো তো? আচ্ছা, দেখে নিচ্ছি। ডেফিনিট শব্দের বাংলা অর্থটি হচ্ছে কি লিখলাম? নির্দিষ্ট। আমরা জানি ডেফিনিট শব্দের বাংলা অর্থ কি? নির্দিষ্ট। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অ্যাডভান্স আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আচ্ছা, ডেফিনিট শব্দের অর্থ যদি নির্দিষ্ট হয়, তাহলে আমরা বুঝতে পারছি নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে দি ব্যবহৃত হবে এবং সেটি একবচন অথবা দ্বিবচন, অর্থাৎ একের অধিক যে বচন, সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল নাম্বার, যে কোনো একটি হতে পারে। আমরা এর আগে ইনডিফিনিটে দেখেছিলাম শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার বা এক বচনের ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হতো, কিন্তু ডেফিনিট আর্টিকেল একবচন এবং বহুবচন সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে হয় ক্লাসের বেস্ট বয় অর্থাৎ ভালো বালক। তার মানে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক যেটি, সেটি হচ্ছে হি, মানে এই হিটা সে। তাহলে সবচেয়ে ভালো বালক কোনটি সেটা কিন্তু নির্দিষ্ট, সবাই তো আর সবচেয়ে ভালো নয়, যে কোনো একজন বা দুইজন। এখানে যদি আমরা একজন দেখতে পাচ্ছি, হি দেয়া আছে, তাহলে পুরো ক্লাসের মধ্যে যে কোনো একজনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সে ভালো, ক্লাসের মধ্যে সবার থেকে ভালো। তাহলে যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এখানে খুব সুন্দরভাবেই আমরা দেখতে পাচ্ছি কি হবে,
ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি হবে। এবার যদি আমরা 2 নম্বর উদাহরণে যাই, সেখানে দেওয়া আছে বয় ইজ রিডিং ড্যাশ বয় ইজ রিডিং, বালকটি পড়ছে। কোন বালকটি পড়ছে? এটা কিন্তু নির্দিষ্ট, কারণ বালকটি পড়ছে, সব বালক কিন্তু পড়ছে না, যে কোনো একটি বা দুটি বালক পড়ছে। এখানে কিন্তু একটি বালকের কথা উল্লেখ করা আছে, যে কোনো একটি বালক পড়ছে। যদিও সিঙ্গুলার, আমরা জানি ডেফিনিট আর্টিকেলে সিঙ্গুলার এবং প্লুরাল দুটি হয়, অর্থাৎ যেহেতু যদি সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, যেহেতু নির্দিষ্ট বোঝানো হয়েছে, তার মানে এখানে দি বসবে। দি বয় ইজ রিডিং। এবার দেখো, ঢাকা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কিন্তু নির্দিষ্ট, কারণ ঢাকা যে বাংলাদেশের রাজধানী এটা আমরা সবাই জানি এবং এটা নির্দিষ্টই, এটা অনির্দিষ্ট কিছু নয়, এটা অনেক আগে থেকে নির্ধারিত এবং নির্দিষ্ট একটি বিষয়। যেহেতু নির্দিষ্ট বিষয়, তাহলে এইখানে হবে দি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। রাজধানীটা নির্দিষ্ট, যে নির্দিষ্ট রাজধানীটা হচ্ছে ঢাকা, ঢাকাটা বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজধানী, সেই জন্য এখানে কি হলো? দি হলো। তাহলে আমরা আজকে ক্লাস থেকে দেখতে পেলাম আর্টিকেল কাকে বলে এবং এর ক্লাসিফিকেশন, আর্টিকেল কত প্রকার কি কি এবং কত প্রকার কি কির বিষয়গুলো কি কিভাবে হয়ে থাকে, কাকে বলে, কিভাবে হয় এবং কিছু উদাহরণ। সম্পূর্ণ বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম, খুব জটিল কিছুতে চাইনি। জটিল বিষয়গুলো নিয়ে সহজভাবে উপস্থাপন করব সামনের ক্লাসগুলোতে। তার জন্য তোমাদেরকে আমাদের এই ক্লাসটা অবশ্যই দেখতে হবে। এটি না দেখে যারা সামনের ক্লাসে যাবে, আমার অনুরোধ থাকবে তারা অবশ্যই সামনের ক্লাসগুলো দেখার আগে এই ক্লাসটা দেখে নেবে। আর তোমরা যারা আজকের ক্লাসটি দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করে দাও এবং সবাইকে একত্রে নিয়ে আমাদের ক্লাসগুলো